নবম শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায়ের আজ আমরা আলোচনা করব ক্রিমিয়ার যুদ্ধ। এই যুদ্ধের পটভূমি বা কারণ এবং এই যুদ্ধের তাৎপর্য। ভিয়েনা সন্ধির মধ্য দিয়ে ইউরোপে প্রায় 40 বছর নিরবিচ্ছিন্নভাবে যুদ্ধবিগ্রহ বন্ধ ছিল। তারপর 1854 খ্রিস্টাব্দে ইউরোপের বৃহৎ শক্তিগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিমিয়ার যুদ্ধের মধ্য দিয়ে আবার যুদ্ধবিগ্রহের মুখোমুখি হয়। ক্রিমিয়ার যুদ্ধ ছিল বলা যেতে পারে একটি আন্তর্জাতিক যুদ্ধ, যার ফলে ইউরোপের 40 বছরের স্থায়ী শান্তি বিনষ্ট হয়েছে। এই যুদ্ধের আপাত কারণ ছিল খুবই তুচ্ছ। ফরাসি রাজনীতিবিদ থিয়ার্স এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, কয়েকজন হতভাগ্য সন্ন্যাসীকে গ্রোটোর গির্জার চাবি হস্তান্তরিত করার জন্য ক্রিমিয়ার যুদ্ধ বাঁধানো হয়। তার মানে একদমই ধর্মীয় বিষয়, গির্জা কেন্দ্রিক একটা কারণকে প্রাধান্য দিয়ে 40 বছরের শান্ত ইউরোপকে আবার একটা বৃহত্তর বড় যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তো আসলে শুধু এইটুকুই কারণ ছিল না, ক্রিমিয়ার যুদ্ধের পশ্চাতে আরো কিছু কারণ ছিল। আমরা সেই ক্রিমিয়ার যুদ্ধের পশ্চাতে অন্য যে রাজনৈতিক এবং ধর্মীয় কারণ ছিল সেই বিষয়গুলি একটু দেখব। 19 শতকের বলকান অঞ্চলে ইউরোপের রাজনীতিতে এক অশান্ত ঘূর্ণাবর্তের জন্ম হয়েছিল এবং যা শেষ পর্যন্ত 1854 থেকে 56 পর্যন্ত সময়কালে এই ঘূর্ণাবর্তের পরিণতি হিসাবে ক্রিমিয়ার যুদ্ধ দেখা দিয়েছিল। মূলত ধর্মীয় ও রাজনৈতিক কারণেই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। প্যালেস্টাইনের জেরুজালেমে গ্রোটোর গির্জার কর্তৃত্ব ও এখানকার পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের বিষয়টিকে কেন্দ্র করে গ্রিক ও ল্যাটিন ক্যাথলিক ধর্মযাজকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। গ্রিক খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করেছিল রাশিয়া এবং ক্যাথলিক খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করেছিল ফ্রান্স। এভাবে ধর্মীয় প্রশ্নের সঙ্গে বৃহত্তর দুই শক্তি রাশিয়া এবং ফ্রান্স বিবাদে যুক্ত হয়ে পড়েছিল। রাশিয়া গ্রিক ধর্মযাজকদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে তুরস্ক আপত্তি জানিয়েছিল এবং রাশিয়া তখন যুদ্ধের পথে এগিয়ে গিয়েছিল। এছাড়া ছিল ইউরোপের বৃহৎ দেশগুলির বিপরীতমুখী পরস্পর বিরোধী স্বার্থ। হচ্ছে সমুদ্রের সঙ্গে স্থায়ী পথ বা যোগাযোগের জন্য তুরস্কের দুর্বলতাকে কাজে লাগাতে চেয়েছিল রাশিয়া। রাশিয়া তুরস্ককে দখল করে সমুদ্রের সঙ্গে রাশিয়ার সংযোগ সুচারুভাবে সম্পন্ন করতে চেয়েছিল। অন্যদিকে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন তিনি চেয়েছিলেন রাশিয়াকে পরাজিত করে স্বদেশে তার হৃত জনপ্রিয়তা প্রতিষ্ঠা করতে। এই দুই বৃহৎ রাষ্ট্রের
স্বার্থ এবং পরস্পর বিরোধিতা ক্রিমিয়ার যুদ্ধকে অনিবার্য করেছে। ইংল্যান্ডের স্বার্থ কি ছিল, যা ক্রিমিয়ার যুদ্ধের একটা কারণ? রাজনৈতিক ও সামাজিক এবং সামরিক কারণ, বাণিজ্য তো বটেই। ইংল্যান্ড ও তুরস্ক সাম্রাজ্য, মানে ইংল্যান্ড তুরস্ক সাম্রাজ্য টিকিয়ে রাখতে চেয়েছিল। অর্থাৎ রাশিয়া যেমন তুরস্কের অবলুপ্তি ঘটিয়ে তুরস্ক দখল করতে চেয়েছিল, ইংল্যান্ডের স্বার্থ কিন্তু ছিল তার বিপরীত। সে তুরস্ককে টিকিয়ে রেখে তার রাজনৈতিক, সামাজিক, সামরিক এবং বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল। এই জন্য রাশিয়াকে ইংল্যান্ড নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। ফ্রান্সের উদ্দেশ্য কি ছিল? ফ্রান্সও চেয়েছিল ইউরোপীয় রাজনীতিতে নিজের হারানো মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা। এই জন্য সে ইংল্যান্ডের পক্ষ অবলম্বন করেছিল এবং আরেকটা ইউরোপের বৃহত্তর যুদ্ধে যোগদান করে নিজের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই প্রেক্ষাপটের পাশাপাশি প্রত্যক্ষভাবে যে ঘটনা ক্রিমিয়ার যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল, সেটা হচ্ছে রাশিয়ার মোলদাভিয়া ও ওয়ালচিয়া প্রদেশ দুটি দখল করেছিল এবং সঙ্গে সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া প্রভৃতি দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মিলিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করেছিল, যেটাকে ভিয়েনা নোট বলা হয়। রাশিয়া সেই ভিয়েনা নোট বা প্রস্তাবকে অগ্রাহ্য করে এবং তুরস্কের পক্ষে ইংল্যান্ড ও ফ্রান্স যোগ দেয়। শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ। তাহলে ক্রিমিয়ার যুদ্ধে একদিকে ছিল রাশিয়া, অন্য পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, যারা কিনা তুরস্কের পাশে দাঁড়িয়েছিল। 1854 থেকে 56 পর্যন্ত সময়কালে, এই 2 বছরে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকরা বলেন, ক্রিমিয়ার যুদ্ধ ছিল একটি নিষ্ফল এবং অবাঞ্ছিত যুদ্ধ। এই যুদ্ধকে অনাবশ্যক ও অযৌক্তিক বলেও ঐতিহাসিকরা মনে করেন, কারণ এই যুদ্ধের মাধ্যমে বলকান অঞ্চলের প্রকৃত সমস্যার সমাধান হয়নি। কিন্তু ক্রিমিয়ার যুদ্ধের ফলাফলকে একেবারে অস্বীকারও করা যায় না। ক্রিমিয়ার যুদ্ধের পরিণতি হয়েছিল ভয়াবহ। প্রায় 6 লক্ষের বেশি সামরিক লোকজন হতাহত হয়েছিল, বহু সেনা আহত হয়েছিল। সবচেয়ে বড় কথা, এই সময়ে 1864 খ্রিস্টাব্দে জেনেভা কনভেনশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস স্থাপিত হয়েছিল। যদিও প্রত্যক্ষ ফলাফল ক্রিমিয়ার যুদ্ধের ক্ষেত্রে তত গুরুত্বপূর্ণ না হলেও পরোক্ষে অনেক গুরুত্বপূর্ণ ফলাফল ছিল ক্রিমিয়ার যুদ্ধের। বলকান অঞ্চলে দীর্ঘদিন ধরে রাশিয়ার যে আগ্রাসন চালাচ্ছিল, ক্রিমিয়ার যুদ্ধের ফলে তা বাধাপ্রাপ্ত হয়। দ্বিতীয় বিষয় কি, এই যুদ্ধের ফলশ্রুতি হিসাবেই তুরস্কের আধুনিকীকরণ সম্ভব হয়। ক্রিমিয়ার যুদ্ধের পরে বলকান জাতীয়তাবাদ নতুনভাবে অনুপ্রেরণা লাভ করে এবং বলকান জাতীয়তাবাদ যত বেশি বৃদ্ধি পেতে থাকে, তত বেশি এই অঞ্চলে ইউরোপীয় দেশগুলির হস্তক্ষেপ বৃদ্ধি পায়
এবং এই অঞ্চলের সংকট আরো ঘনীভূত হয়। বলকান অঞ্চলের সমস্যা ছাড়াও ক্রিমিয়ার যুদ্ধের ফলশ্রুতিতে ইটালি ও জার্মানির ঐক্য সাধন অনেক সহজ হয়েছিল। কেননা ইটালির ঐক্য আন্দোলন পড়ানোর সময় মনে করে দেখো, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কাভুর ইটালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে চেয়েছিল এবং তিনি মনে করতেন আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ইটালির ঐক্য সম্ভব নয়। এই জন্যই কিন্তু তিনি ইটালির ঐক্য আন্দোলনকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করেছিলেন এবং ক্রিমিয়ার যুদ্ধে যোগ দিয়েছিলেন। বলকান অঞ্চলে জাতীয়তাবাদের অগ্রগতি ক্রিমিয়ার যুদ্ধ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। সর্বোপরি ঐতিহাসিক ডেভিড টমসন বলেন, ক্রিমিয়ার যুদ্ধের অপ্রত্যাশিত ফলাফল ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বলকান অঞ্চলে তুরস্ক সাম্রাজ্যকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হলেও বলকান অঞ্চলে তুরস্কের কুশাসন সেখানে অগ্নিগর্ভ বা সংকটময় পরিস্থিতির সৃষ্টি করেছিল। তাই বলা যেতে পারে ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কোনো ফলাফল হয়তো সেভাবে ঐতিহাসিকরা টের পাননি, কিন্তু বলকান যুদ্ধে, এই ক্রিমিয়ার যুদ্ধে পরোক্ষভাবে ইউরোপের রাজনীতিতে নানা রকম পরিবর্তন এসেছে।